আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি মালিকানা পেতে নিজ নামে কোনো দলিলাদি খতিয়ান নামজারি কোনো কিছুর প্রয়োজন নেই। কি কারণে প্রয়োজন নেই, কিভাবে সম্পত্তি পাবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পূর্বপুরুষের বা পৈতৃক সম্পত্তি, যেই সম্পত্তি থেকে আপনি বঞ্চিত, আপনার কাছে কোনো কাগজপত্র নেই দলিলাদি খতিয়ান নামজারি কোনো কিছুই নেই, আর আপনার নামে সেগুলি থাকার দরকারও নেই। কেন দরকার নেই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা। সেটি হচ্ছে যে যারা আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে পরামর্শ নিয়ে থাকেন, আপনারা সবাই জানেন যে সম্পূর্ণ ফ্রিতে পরামর্শ দিয়ে থাকি। এই পরামর্শ নিতে হলে সবাই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, আপনাদের পরামর্শের জন্য মেসেজ লিখবেন, যে সমস্যা সেটা সেখানে তুলে ধরবেন। কমেন্টসে যখন লেখেন, কমেন্টসে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, অর্থাৎ এখানে লেখে উত্তর দেওয়া সম্ভব না, প্রচুর লিখতে হয়। আর হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ করেন, তাহলে ভয়েস মেসেজের মাধ্যমেও আমি আপনাদের পরামর্শ দিতে পারি। আবার আপনি যে নাম্বার থেকে আমাকে মেসেজ করেছেন, সেই হোয়াটসঅ্যাপে অনলাইনে আমি আপনাদেরকে কল করেও কিন্তু আপনাদের সাথে অনেকের সাথেই কথা বলি। তো আপনারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে আমাকে আপনারা মেসেজ করতে পারেন। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল ওয়ারিশি সম্পত্তি ফিরে পেতে আপনার নিজ নামে কোনো কাগজপত্র থাকার কোনো প্রয়োজন নেই। আপনি অনায়াসে আপনার সম্পত্তি পাবেন। কিভাবে পাবেন? আমরা সর্বপ্রথমে জেনে নেই জমির মালিকানার কাগজপত্র কি কি থাকা দরকার। জমির মালিকানা আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা 3 পর্যায়ে কিন্তু পেয়ে থাকি চৌম্বকীয় যে বিষয়গুলি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে জমি ক্রয় করলে, জমি যদি হস্তান্তরিত হয়, ট্রান্সফার হয়, তাহলে একটি দলিল সৃষ্টি হয়। এই দলিলের মাধ্যমে মালিকানা পেয়ে থাকি। আরেকটি হচ্ছে খতিয়ান মূলে মালিকানা পেয়ে থাকি। সেই প্রথম খতিয়ান, সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে, এই খতিয়ানের মাঝে যদি কোনো গ্যাপ না থাকে, এই খতিয়ান যদি একটির সাথে আরেকটির মালিকানার যে ধারাবাহিকতা সেটি যদি থাকে, তাহলে বংশ পরম্পরায় যে ওয়ারিশা থাকে তারা কিন্তু এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকে। আর একটি বিষয় হচ্ছে যদি সরকারি কোনো সম্পত্তি, খাস সম্পত্তি, সেটি যদি ডিসি সাহেবের কাছ থেকে একশনা লিজ, দীর্ঘমেয়াদী লিজ, স্বল্পমেয়াদী লিজ, চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে থাকেন, সেভাবেও কিন্তু আমরা মালিকানা পেয়ে থাকি। তো আমরা যে পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে যে আলোচনা করতেছি, যে এই পূর্বপুরুষের সম্পত্তি, এই সম্পত্তির কোনো কাগজপত্র কেন লাগবে না? সর্বপ্রথম যে প্রশ্ন আপনাদের প্রতি, সেই প্রশ্ন হচ্ছে যে আপনারা যে সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, এই সম্পত্তিটা আপনারা কোন বুনিয়াদে পাচ্ছেন? বুনিয়াদ হচ্ছে একটি, যে পৈতৃক সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি। তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পূর্বপুরুষের থেকে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে বাবার কাছে আসে। আবার মাতৃকুলে যখন হয়, তখন নানার বংশধর থেকে নানার কাছে আসে, নানার কাছ থেকে মায়ের কাছে আসে। তাহলে এই যে সম্পত্তি, এই সম্পত্তির কাগজপত্র আপনার নামে কেন লাগবে না? কারণ আপনার নামে এই জন্যই লাগবে না যে এই সম্পত্তি যারা ভোগ দখলে আছে, তারা আপনারই ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন, তারাই ভোগ দখলে আছে। তারা কোন বুনিয়াদে ভোগ দখলে আছে? তাদের কি কোনো কাগজপত্র আছে? তাদের কিন্তু কোনো কাগজপত্র নেই। তারাও কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, ওয়ারিশি সম্পত্তি হিসাবে এই সম্পত্তি তারা ভোগ দখলে আছে। অর্থাৎ বাবার রেখে যাওয়া সম্পত্তি অথবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি তারা যদি ভোগ দখল করতে পারে, তাহলে আপনি কেন ভোগ দখল করতে পারবেন না? আর তারা যে মালিকানা পেয়েছে, তাদের মালিকানার কোনো কাগজপত্র নেই। তাদের কাগজপত্রই একটি, তারা ওয়ারিশ সূত্রে এই সম্পত্তিটি পেয়েছে। তারা যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তিটি পেয়ে থাকে, তাহলে আপনিও কিন্তু ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তিটি পাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভূমি সম্মেলনও কিন্তু এই একটি কথা বলেছে, যে ওয়ারিশদেরকে বঞ্চিত করা যাবে না। ওয়ারিশরা কেন সম্পত্তি চাইতে আসবে? ওয়ারিশদেরকে কেন সম্পত্তি থেকে বঞ্চিত করতে হবে? ওয়ারিশরা কেন সম্পত্তি চাইতে আসলে তাদের নিজ নামে কাগজপত্র থাকতে হবে? এগুলির তো প্রয়োজন নেই।
ওয়ারিশ সম্পত্তি হচ্ছে কি, বাবার রেখে যাওয়া সম্পত্তি, মায়ের রেখে যাওয়া সম্পত্তি, এই দুইয়ের রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তির মালিকানা পেতে যে কাগজপত্রের প্রয়োজন, সে কাগজপত্র তো অলরেডি পরিপাটি করেই আছে। কারণ বাবা যখন সম্পত্তির মালিক ছিলেন, তার জীবদ্দশায় তিনি যখন খাজনা দিতেন, তার জীবদ্দশায় তিনি যখন তার সম্পত্তি নামজারি করে রেখেছেন, তিনি সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তির দলিল আছে, তার পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পেয়েছেন, সেই সম্পত্তির দলিল অথবা খতিয়ান আছে, সেই সুবাদেই কিন্তু তিনি মালিকানা অর্জন করে দীর্ঘ বছর এই সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে গেছেন। সেই সম্পত্তি রেখে যখন তিনি মৃত্যুবরণ করেছেন, ভূমি অফিসের প্রত্যেকটি রেকর্ড বইতে সেই মৃত বাবার নামে সেই সম্পত্তি রয়েছে, কিন্তু কোনো ওয়ারিশের নাম কিন্তু সেখানে নেই। এবং মায়ের নামে যদি কোনো সম্পত্তি থেকে থাকে, সেই সম্পত্তিও ভূমি অফিসের রেকর্ড বইতে মায়ের নামে এন্ট্রি করা আছে, কিন্তু কোনো ওয়ারিশের নামে কিন্তু সেখানে নেই। তাহলে এই যে সম্পত্তি, এই সম্পত্তি একজন ওয়ারিশ, একজন পুত্র সন্তান, কন্যা সন্তান, যেই হোক না কেন, যারা ভোগ দখলে আছে, তাহলে যাকে বঞ্চিত করে রেখেছে তার কেন কাগজপত্র লাগবে? তার নামে কেন রেকর্ড হতে হবে? তার নামে কেন নামজারি থাকতে হবে? এই বিষয়টি কিন্তু বলা হচ্ছে। তার নামে রেকর্ড এবং নামজারি কখন হবে? হবে হচ্ছে এই অবিভক্ত সম্পত্তি, বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি পরবর্তীতে যখন আপোষ বন্টননামার দলিল হবে, এই আপোষ বন্টননামার দলিল হওয়ার আগে ওয়ারিশ কায়েম সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি হলে কাউন্সিলরের কাছ থেকে, ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ নেওয়ার পরে সকল ওয়ারিশে একত্রিত বসে আপোষ বন্টননামা দলিল করার পরে এই অবিভক্ত সম্পত্তি তখন বিভক্ত হয়ে যাবে। যে যেই দাগ থেকে পাবে, যে যেখান থেকে পাবে, আপোষে বন্টন করে এই বন্টননামা দলিল দিয়ে যখন সাব রেজিস্ট্রার, যখন এসিল্যান্ড অফিস থেকে নামজারি করে নেওয়া হবে, তখন হচ্ছে ব্যক্তি মালিকানা অর্জন করবে। আর এই ব্যক্তি মালিকানা যখনই অর্জন করবে, তখনই এই ব্যক্তির নামে ডকুমেন্টস তৈরি হবে। অর্থাৎ আপোষ বন্টননামা করলে একটি দলিল তৈরি হবে, তার ব্যক্তি মালিকানার দলিল। আবার তিনি যখন নামজারি করবেন, তখন নামজারি খতিয়ানটিও তার নামে হবে। তিনি ব্যক্তিগতভাবে তার যতটুক সম্পত্তি পেয়েছেন অতটুক সম্পত্তির খাজনা দিতে পারবে। এই খাজনা দিলে ভূমি উন্নয়ন করের যে রসিদটা, যেটাকে ডিসিআর বলি বা দাখিলা বলি, এটাও কিন্তু তার পার্সোনাল একটি ডকুমেন্টস হয়ে যাবে। এই যে তার ডকুমেন্টস তৈরি হয়ে গেল, তো সম্পত্তি না পেলে তার সেই সম্পত্তি কিভাবে তার ডকুমেন্টস তৈরি হবে? তো সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ বন্টননামার দলিল না হবে, তত সময় পর্যন্ত কোনো ওয়ারিশেরই তো কাগজ নেই। কোনো ওয়ারিশই তো কাগজ মূলে মালিক না, কোনো দলিল মূলে মালিক না, দলিলাদি মূলে মালিক না। যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনোভাবে যদি কোনো ওয়ারিশটা নিজ নামে খতিয়ান করে নেয়, রেকর্ড খতিয়ান, তাহলেও তো তারা মালিকানা পাবে না। কারণ সম্পত্তি তো রয়ে গেছে মৃত বাবার নামে, সম্পত্তি রয়ে গেছে মৃত মায়ের নামে। তো আপনি একটি খতিয়ান করে নিলেই আপনি সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন। এই সকল বিষয় ভুলে যেতে হবে। এই সকল রেকর্ড খতিয়ান দিয়ে আপনি মালিকানা পাবেন না। এই জন্যই বলা হয়েছে যে ওয়ারিশি সম্পত্তির কোনো কাগজপত্র লাগবে না। কাগজপত্র তো বাবার আছে, কাগজপত্র তো মায়ের আছে, তারা তো কাগজপত্র রেখে গেছে। আর একটি বিষয় হচ্ছে যে সম্পত্তি, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে ওয়ারিশি সম্পত্তি 100% বুঝাই দিতে হবে। মৌখিকভাবে বলা যাবে না যে কোনো ভাই তাকে মৌখিক দান করে গেছে, কোনো বোন মৌখিক দান করে গেছে, এই সুবাদে তিনি তার নামে রেকর্ড করায় নিয়েছেন। এইগুলি কিন্তু হবে না। কোনো ভাই, কোনো বোন যদি কাউকে সম্পত্তি দান করে, তাহলে দান দলিল লাগবে। যদি হেবা করে, হেবা দলিল লাগবে। যদি সাবকবলা করে, সাবকবলা দলিল হবে। অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক কোনো দলিল যদি না হয়, তাহলে এই সম্পত্তির মালিকানা কেউ পাবে না। সেই অবিভক্ত সম্পত্তির যে সকল ওয়ারিশ আছে, সবাই হিস্সা মোতাবেক দাগে দাগে সম্পত্তি পাবে। এখানে কোনোভাবে বিতর্কে জড়ানো যাবে না, কোনোভাবেই কাউকে বঞ্চিত করা যাবে না। এখন আসা যাক যে কাগজপত্র আপনার নিজের নামে লাগবে না, কিন্তু বাবার যেই কাগজপত্র আছে, এই কাগজপত্র যখন দখলদার যে ভাই বোনরা থাকে তাদের কাছে চাইতে গেলে তারা দিতে চায় না। তো যখনই দিতে চায় না, এ নিয়ে আপনার নার্ভাস হওয়ার কিছু নেই। দিতে না চাইলেও আপনার বাবার নাম দিয়ে আপনি তহসিল অফিস থেকে যদি শুরু করেন, একদম উপজেলা ভূমি অফিস, জেলা ডিসি রেকর্ড রুম, এইখান থেকে আপনার বাবার নামে যত খতিয়ান আছে, পূর্বপুরুষের নামে যত খতিয়ান আছে, সকল খতিয়ান আপনি উত্তোলন করতে পারবেন। যদি দাগ নাম্বার খতিয়ান না জানেন, আপনি আপনার যে এলাকায় যে আমিন আছে, সদর আমিন, বদর আমিন, এই সমস্ত আমিন বা সার্ভেয়ার যাকেই বলেন, তাদের সমন্বয়ে আপনারা কিন্তু দাগ খতিয়ান নাম্বার আপনারা পেতে পারেন। তাও যদি না পান, তহসিল অফিসে গিয়ে তহসিলদারে যায়
আপনার দাদার নাম বাবার নাম বললে সেখান থেকেও আপনি কালেক্ট করতে পারবেন। এইভাবে আপনি ভূমি অফিস থেকে তাদের কাগজপত্র আপনি উত্তোলন করে নেবেন। আপনার নামে কাগজ থাকতে হবে, আপনার নামে রেকর্ড থাকতে হবে, এরকম কোনো অর্থ নেই। কোনো ভাই যদি বলে যে আমার নামে রেকর্ড আছে তুমি সম্পত্তি পাবা না, সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। তার নামে যদি রেকর্ড থাকে, আপনি বাটোয়ারা মামলা দিলে সেই সম্পত্তির সবকিছু কারেকশনে আপনার নামে হিসাব মোতাবেক আপনি সম্পত্তি পেয়ে যাবেন। অতএব ওয়ারিশি সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। সত্য কখনো ধ্বংস হয় না, সত্য যার আছে তার সত্য তাকে বুঝাই দিতে হবে। কারণ আপনি যেমন বাবার সম্পত্তি ভোগ করবেন, আপনার একজন ভাই বোন তিনিও কিন্তু সেই সম্পত্তি ভোগ করবে। এভাবেই কিন্তু আইন বলেছে, এবং এই আইনি প্রক্রিয়ায় সরাসরি কিন্তু আমাদের যেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি হয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে সম্পত্তি যদি জোর দখল করে রাখেন এবং ভাই বোনকে যদি সম্পত্তি না দেওয়া হয় তাহলে কিন্তু শাস্তি পেতে হবে, জরিমানা গুনতে হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। আমার কাছে যে সকল ভাই বন্ধুরা প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে যে আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি প্রচুর আছে কিন্তু কোনো কাগজপত্র নেই, আপনার মালিকানা পেতে হলে আপনার নিজের নামে কোনো কাগজ লাগবে না, ভাইদের নামে রেকর্ড হলেও সেই রেকর্ডও আপনার দেখার দরকার নেই। আপনি কাগজপত্র তুলে যেই ভুল রেকর্ডটি আপনার ভাইয়ের নামে বোনের নামে হয়েছে সেই ভুল খতিয়ানটিও কিন্তু আপনি তুলবেন। তোলার পরে আপনি সরাসরি বিজ্ঞ আদালতের একজন সিভিল লয়ার যিনি জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা করেন, অভিজ্ঞ একজন আইনজীবী দিয়ে আপনি ছোট্ট একটু মামলা দিয়ে দেবেন, সেটি হচ্ছে বাটোয়ারা মামলা। এই বাটোয়ারা মামলা যদি দিয়ে দেন তাহলে আপনার সম্পত্তি আপনি সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। কোন দাগে কতটুকু সম্পত্তি পাবেন এই সব কিছুই কিন্তু অ্যাডভোকেট সাহেব একদম ফারাইজ মোতাবেক হিসাব করে আর্জি করে তারপরে কিন্তু মামলা সাবমিট করবে। তো এই বিষয়গুলি যখন আপনারা জেনে যাবেন তখন আপনাদের সম্পত্তি ফিরে পাইতে কিন্তু কোনো সমস্যা হবে না। অনেকেই বলে যে বাবার সম্পত্তি রেখে গেছে, ভাইয়ের নামে সব সম্পত্তি রেকর্ড করে নিছে, আমি আর পাবো না। রেকর্ড করে সব কিছু নিয়ে যাক, কিন্তু সিএস রেকর্ড করে তো নিতে পারবে না। রেকর্ড করে সবকিছু নিলেও সেই সিএস রেকর্ড মূলে যদি দাদা মালিক হয় সেই সিএস রেকর্ড তো করতে পারবে না। বাবার নামে যে দলিল আছে সে দলিল তো করতে পারবে না। একমাত্র মালিকানা পাওয়ার সহজ উপায় হচ্ছে যদি বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সম্পত্তি কোনো সন্তানকে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল করে দিয়ে যায় থাকে, আর এই দলিলটি যদি হয় বৈধ দলিল এবং বালাম বইতে যদি এন্ট্রি থাকে, সাব রেজিস্ট্রারের বৈধ সিল এবং বৈধ স্বাক্ষর দিয়ে যদি একটি দলিল পাওয়া যায়, সেই দলিল মূলে যিনি যতটুক সম্পত্তির মালিক সেই ততটুক সম্পত্তির আপনি মালিকানা পাবেন না। কিন্তু বাবার নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি 100% আপনি পাবেন বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে। এই সম্পত্তি কখনোই বৃথা যাবে না, কখনোই এই সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না। শুধু প্রয়োজন হচ্ছে আপনার প্রচেষ্টা, আপনার আন্তরিকতা এবং আপনার মেধা খাটিয়ে আপনার এই বাবা মায়ের নামে যে কাগজপত্রগুলি আছে সেইগুলি উত্তোলন করে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করতে পারেন। আপনার নামে কাগজ নেই তাই বলে আপনি সম্পত্তি পাবেন না, এটি একটি ভিত্তিহীন কথা। আজকের মতো ভিডিওটি শেষ করব, তার আগে আপনাদের যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা মেসেজ করার জন্য আপনারা লিখে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। একদিন 2 দিন 3 দিন দেরি হলেও আমি পর্যায়ক্রমে প্রতিদিন 20-50 জন লোককে কিন্তু পরামর্শ দিয়ে থাকি। প্রচুর মেসেজ আসে, একটু অপেক্ষা করবেন, সময় মতো মেসেজ আকারে আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।